শুভেন্দু অধিকারীর গাড়ি বহর লক্ষ্য করে জনতার ধাওয়া। নিরাপত্তা কর্মীদের অবস্থা শোচনীয়, যেন হিমশিম খাচ্ছেন শুভেন্দুর নিরাপত্তা দিতে। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। মমতা ব্যানার্জি এবং তারাপতি বিজয়ও যুদ্ধের ঘোষণা দেয়। অন্যদিকে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়। শুভেন্দুর ভয়ঙ্কর ফাঁদে বাংলার হিন্দুরা। ভোটের আগে যে হিন্দু মা বোনদের হাত জোর করে ভোট চাওয়া হয়েছিল, আজ তাদের সাথে চরম প্রতারণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই, ও চুরি করে জিতেছে। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার, যেখানে মাত্র এক পাতার অত্যন্ত সহজ একটি ফর্ম, সেখানে বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের নামে গরিব মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে 12 পাতার এক বিশাল গোলকধাঁধা। একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলেই বুঝবেন, কাগজে কলমে ঘোষণা না করলে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব কিংবা তেজস্বী যাদবরা ইশারায় একটা কথা পরিষ্কার করে দিয়েছেন, এই জোটের মূল চালিকা শক্তি হবে কংগ্রেসই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রাজ্য রাজনীতিটা ঠিক কতখানি নিজের হাতের তালুর মতো চেনেন এবং এই বঙ্গ রাজনীতির আসল ধুরন্ধর যে তিনি কিন্তু ক্রমশ সেটা প্রমাণ করে ছাড়ছেন। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের রাজপথ উত্তাল। শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই অসংখ্য ঘটনা ঘটছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অ্যাকশন নেয়, সবাই যুদ্ধের ঘোষণা দেয় এই মুহূর্তে। দর্শক শ্রোতা, আপনারা জানেন মমতা ব্যানার্জির দল তৃণমূলকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং মমতা ব্যানার্জি এই মুহূর্তে নতুন অ্যাকশন নেয় এবং গোপনে অসংখ্য চক্রান্তের মাধ্যমে অসংখ্য ঘটনাও ঘটায়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী যে বিপদে পড়েছে, জনগণের তুপের মুখে পড়ে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ আরো ভারতের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে সবকিছু তুলে ধরবো এই একটি ভিডিওতে। এখন ভুলটা বুঝতে পারছে, লোভে পড়ে 10,000 টাকা লোভে পড়ে ভোটটা দিয়ে দিয়েছে। আজকে হকাররাই বিজেপিকে ভোট দিয়ে এনেছে। মোদি ভট্টর ভট্টর, আজকে চুরি প্রমাণ প্রমাণ। শুভেন্দুর ভয়ঙ্কর ফাঁদে বাংলার হিন্দুরা। ভোটের আগে যে হিন্দু মা বোনদের হাত জোর করে ভোট চাওয়া হয়েছিল, আজ তাদের সাথে চরম প্রতারণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই, ও চুরি করে জিতেছে। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার, যেখানে মাত্র এক পাতার অত্যন্ত সহজ একটি ফর্ম, সেখানে বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের নামে গরিব মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে 12 পাতার এক বিশাল গোলকধাঁধা। আর চমকে যাওয়ার মতো ঘটনা তো অন্য জায়গায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নির্বাচনের প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে লোক সাজার জন্য রাস্তার ধারের একটা দোকান থেকে নিজে দাঁড়িয়ে ঝাল মুড়ি বানিয়ে খেয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, রাতারাতি বুলডোজার চালিয়ে সেই জ্যান্ত মানুষটার দোকানই আজ গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা প্রাপ্তির লোভে শত শত খেটে খাওয়া সাধারণ মানুষকে আজ পথে বসিয়ে দিয়েছে এই অমানবিক হকার উচ্ছেদ। আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে খোদ বিজেপির নেতারাই এখন দল থেকে পদত্যাগ করছেন। শুভেন্দু অধিকারীকে সরাসরি মাফিয়া বলে ডাকছেন দলেরই ভেতরের মানুষ। ঠিক কি ঘটছে বাংলার রাজনীতির অন্দরমহলে, কেন গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে, সবকিছুর পর্দা ফাঁস করব আজকের এই ভিডিওতে। আসল সত্যিটা জানতে ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নির্বাচনের আগে বিজেপির সব থেকে বড় আকর্ষণীয় স্লোগান কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারা বলেছিল, লক্ষ্মীর ভান্ডারে দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভান্ডার। তৃণমূল সরকার যেখানে মহিলাদের মাসে 1,500 টাকা দেয়, শুভেন্দু অধিকারী সেখানে গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে ঢুকবে। ঘরের মা বোনেরা ঘরে বসে এই টাকা পেয়ে যাবেন। এই মিষ্টি কথাই ভুলে বাংলার হাজার হাজার হিন্দু মা বোনেরা আশায় বুক বেঁধেছিলেন। তারা ভেবেছিলেন এবার হয়তো তাদের সংসারের কষ্ট একটু হলেও কমবে। সেই আশায় তারা পদ্ম ফুলে ভরসা রেখেছিলেন। কিন্তু ভোটের ফল বেরোনোর পর বাস্তবতা ঠিক কি দাঁড়ালো? যখনই সেই মা বোনেরা 3,000 টাকার আশায় লাইনে দাঁড়ালেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো 12 পাতার এক পেল্লাই ফর্ম। হ্যাঁ, পুরো 12 পাতার ফর্ম। যেখানে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম মাত্র 1 পাতার, সেখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি যেন এক বিশাল আমলাতান্ত্রিক দলিল। কি নেই সেই ফর্মে? আবেদনকারী মহিলার পুরো জন্মকুণ্ডলী, ব্যাংক অ্যাকাউন্টের নাড়িভুঁড়ি, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও যাবতীয় তথ্য। এক কথায় 3 প্রজন্মের যাবতীয় অর্থনৈতিক ও ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে মাত্র ওই 3,000 টাকার জন্য। একটু ভেবে দেখুন তো, গ্রামের একজন স্বল্প শিক্ষিত মা বা বোন কিভাবে এই 12 পাতার জটিল ফর্ম পূরণ করবেন? ফর্ম পূরণ না হলে তো আবেদনই জমা পড়বে না, আর টাকার তো কোনো প্রশ্নই ওঠে না।
রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন এটা আসলে প্রতিশ্রুতি ছিল না, এটা ছিল সাধারণ মানুষের সাথে করা একটা মাস্টার স্ট্রোক প্রতারণা। শুভেন্দু অধিকারী খুব ভালো করে জানতেন যে গ্রামের মহিলারা এই ফর্ম কিছুতেই পূরণ করতে পারবেন না। এভাবেই প্রতিশ্রুতি দেওয়ার পরেও সুকৌশলে টাকা দেওয়ার দায় থেকে তারা নিজেদের বাঁচিয়ে নিলেন। আজ সেই প্রতারিত মহিলারাই রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়ছেন আর বলছেন ওই ৩,০০০ টাকার ভেলকিবাজির কথা তারা আর জীবনেও বিশ্বাস করবেন না। এই ফর্মে ধাক্কা মানুষ যখন সামলে উঠতে পারছে না, ঠিক তখনই বাংলার বুকে নেমে এলো আরেক অশনি সংকেত। সাধারণ মানুষ যখন দুমুঠো ভাতের লড়াই ব্যস্ত, ঠিক তখনই বিনা নোটিশে রাতের অন্ধকারে বুলডোজার নামিয়ে দেয়া হলো। দমদম থেকে শুরু করে শিয়ালদহ রাতারাতি ফুটপাতের হকারদের ছোট ছোট দোকানগুলো ভেঙে চুরমার করে দেয়া হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে লোকসভা নির্বাচনে ঠিক আগের মুহূর্তের কথা। ভোটের প্রচারে খোদ প্রধানমন্ত্রী মোদী বাংলার মাটিতে পা রেখে রাস্তার ধারের একটা ছোট্ট দোকান থেকে নিজে ঝালমুড়ি বানিয়ে খেয়েছিলেন। প্রধানমন্ত্রী যে মানুষটার হাত থেকে ঝালমুড়ি খেয়েছিলেন সেই মানুষটাও হয়তো ভেবেছিলেন তার দোকানটার আর কোনোদিন কোনো ক্ষতি হবে না, কিন্তু চমকে ওঠার মতো সত্যিটা হলো খোদ সেই ঝালমুড়ি বিক্রেতার দোকানটিও আজ বুলডোজারের নিচে পিষ্ট হয়ে গেছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই অসহায় হকার ক্ষোভে ফেটে পড়ে কেঁদে কেঁদে বলেছেন, আমার পকেটে যদি 20,000 টাকা থাকতো আমি রোজ ঘুরে ফুর্তি করতাম, তাহলে আর রাস্তায় বসে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঝালমুড়ি বিক্রি করতাম না। আমার কাছে 1 টাকাও নেই। ওনাদের 3,000 টাকার ভিক্ষা আমাদের চাই না, আমরা শুধু আমাদের খেটে খাওয়ার অধিকারটুকু চাই। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই রাজ্য রাজনীতিটা ঠিক কতখানি নিজের হাতের তালুর মতো চেনেন এবং এই বঙ্গ রাজনীতির আসল ধুরন্ধর যে তিনি কিন্তু ক্রমশ সেটা প্রমাণ করে ছাড়ছেন। হ্যাঁ, কিছুদিন আগেই যে 20 জন তৃণমূল সাংসদ বেরিয়ে এসে আলাদা এনডিএ ব্লকে বসার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছিল এবং এই নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। আমিও সেই সমালোচনা করেছিলাম, কিন্তু 48 ঘন্টা কাটতে না কাটতেই ছবিটা এমনভাবে পাল্টালো এবং যেভাবে ক্রমশ পাল্টাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইগো ভেঙে চুরমার করে দিয়ে লজ্জার মাথা খেয়ে যেভাবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর পায়ে তাদের মাথা কুটতে হচ্ছে, সেটা দেখার পর একটা কথাই বলা যেতে পারে, সত্যি সত্যি শুভেন্দু অধিকারী আপনার থেকে অনেক ভালো রাজনীতিটা বোঝেন এবং করেন এবং সেটা তিনি করে দেখাচ্ছেন। কেন বলছি এক এক করে যে আপডেটগুলো আসছে সেগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু 3টে সিআইডি নোটিশ ফেল করেছেন এবং অ্যাজ পার ল রুল যেটা বলছে এরপরই কিন্তু অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যাওয়া উচিত এবং যে কোনো মুহূর্তে যেখানে আছে অভিষেক ব্যানার্জির কোমরে দড়ি পরিয়ে সিআইডির হিড় করে টেনে নিয়ে যাওয়া উচিত। সেরকম সম্ভাবনা কি আজকেই দেখা যাবে? কেন উঠছে এই প্রশ্নটা? কেননা মিডিয়ার একটা অংশে জল্পনা শুরু হয়ে গেছে যে সেই দিকেই কিন্তু সিআইডি এগোচ্ছে। কেন? এখানে পরিষ্কারভাবে যেটা জানানো যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি ইন্ডি জোটের মিটিং করতে নাকি দিল্লিতে গিয়েছিল। আসল খবর অন্য পাওয়া যাচ্ছে, যেটা একটু পরে বলছি। তো সেই সব করে আজকে কলকাতায় ফিরছে। আপনারা জানেন গতকালই বিকেল 5টার সময় অভিষেক ব্যানার্জির 3 নম্বর নোটিশ ছিল, তাকে ভবানী ভবনে হাজিরা দিতে হতো, কিন্তু হাজিরা দেননি। 4:30-র সময় তিনি আরও সময় চেয়েছেন যে তিনি তার ব্যক্তিগত কাজে, তিনি রাজনৈতিক কাজে রাজ্যের বাইরে আছেন, তাকে আরও কিছুটা সময় দেওয়া হোক। আর এর আগেই আমরা দেখেছি অভিষেক ব্যানার্জির অফিসে এবং মমতা ব্যানার্জির অফিসে সেখানে কিন্তু সিআইডি রেড হয়ে গেছে এবং আজকে অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। দেখছেন মিডিয়া রিপোর্ট পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সিআইডি টিম ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে এবং কবে, কখন, কোথায়, কিভাবে অভিষেক ব্যানার্জি ফিরছে তার খানা তল্লাশি চলছে, তা নিয়ে খবর সংগ্রহ চলছে। এতখানি তৎপরতা কেন? তাহলে কি ওই 3টে নোটিশ ফেল করার জন্য অভিষেক ব্যানার্জিকে আজকেই গ্রেপ্তার করা হবে? আর একটা অংশ বলছে না, আজকে হয়তো গ্রেপ্তার করা হবে না, কিন্তু অভিষেক ব্যানার্জি নামলেই তাকে সিআইডি টিম তুলে নিয়ে যাবে ভবানী ভবনে, তাকে ইন্টারোগেশন করা হবে। তারপর কি করা হবে সেই সিদ্ধান্ত তারপরে নেওয়া হবে, এমন একটা জায়গা রয়েছে। আর এমন সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা এই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির তৎপরতা দেখে বোঝা যাচ্ছে। গতকাল যে সিআইডি হানা হয়েছিল, যে সিআইডি রেড করতে এসেছিল, সেইটা নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটে গেছে। ভাবুন একবার, এই মমতা ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জির কি হাল করে ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। যে অভিষেক ব্যানার্জি, যে মমতা ব্যানার্জি এতদিন আইন ব্যবস্থাকে চূড়ান্ত গালাগালি করেছে, চূড়ান্ত হেনস্থা করে নাকাল করার চেষ্টা করেছে, আজকে কথায় কথায় তাদের মহামান্য কলকাতা হাইকোর্টের দরজায় ছুটে যেতে হচ্ছে। প্রভু বাঁচান, প্রভু বাঁচান করে 2 হাত জোরে ভিক্ষা করতে হচ্ছে। যেখানে বলা হতো যে বিজেপি অফিস থেকে নাকি এইসব রায় লিখে দেওয়া হয়, বিচারপতিদের একাংশ নাকি বিজেপির হয়ে কাজ করছে। 25 জন রাজা, কিন্তু কোনো সেনাপতি নেই। এই আত্মঘাতী জেদ কি 2029-এর মহাযুদ্ধে বিরোধীদের আরো একটা বড় মহাশোষণের দিকে ঠেলে দিচ্ছে? এসি ঘরে ড্রয়িং রুম পলিটিক্স নাকি রাজপথের রক্ত? কোন রাস্তায় লুকিয়ে আছে রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ? মোদী বিরোধী জোট কি সেনাপতিহীন ফৌজ, নাকি এটাই রাহুল গান্ধীর কাছে 2029-এর শেষ বাজি? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। আজকে সোজা, কঠিন আর সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে শুরু করি।
নরেন্দ্র মোদীকে যদি হারাতে হয় তবে কি বিরোধী জোটকে এখনই রাহুল গান্ধীকে নিজেদের একমাত্র সেনাপতি বলে ঘোষণা করতে হবে? এই যে বিনা সেনাপতিতে যুদ্ধ জেতার জেদ, এটা কি 2029 সালে বিরোধীদের আরো একটা বড় পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে না? সম্প্রতি দিল্লির বুকে ঘটে গেল বিরোধী শিবিরের 25টি দলের এক হাই প্রোফাইল বৈঠক। যখন অনেকেই ভাবছিলেন ইন্ডিয়া জোট আইসিইউতে চলে গেছে, ঠিক তখনই এই বৈঠক। খুব যে কোনো বিপ্লবী সিদ্ধান্ত হয়েছে তা কিন্তু নয়, তবে হ্যাঁ, সংসদ থেকে রাস্তা আন্দোলনের একটা যৌথ ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। ঠিক হয়েছে প্রতি 2 মাসে একবার করে বৈঠক হবে। ভোটে কারচুপির অভিযোগে ভারতের প্রধান বিচারপতিকে যৌথ চিঠি পাঠানো হবে। আর বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো 5টি বড় ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তৈরি হবে আন্দোলনের রূপরেখা। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। এই জোট কি শেষ পর্যন্ত লড়াইটা টেনে নিয়ে যেতে পারবে? বিরোধীদের কি এখন কংগ্রেসকেই নিজের প্রধান অক্ষ বানাতে হবে? আর রাহুল গান্ধীকে নেতা এখানেই লুকিয়ে আছে আসল রাজনৈতিক টুইস্ট। ওপরে ওপরে দেখলে মনে হবে বিরোধীরা বুঝি রাহুল গান্ধীকে নেতা মানতে দ্বিধাবোধ করছে, কিন্তু একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করলেই বুঝবেন কাগজে কলমে ঘোষণা না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব কিংবা তেজস্বী যাদবরা ইশারায় একটা কথা পরিষ্কার করে দিয়েছেন, এই জোটের মূল চালিকা শক্তি হবে কংগ্রেসই। আর জোটের ব্যাটন যদি কংগ্রেসের হাতে থাকে তবে সেনাপতির আসনটা যে রাহুল গান্ধী তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। 2024-এর আগে জোটের তুলনায় এই সমীকরণটা এখন অনেক বেশি স্পষ্ট, কিন্তু এখানে একটা মস্ত বড় গলদ রয়ে গেছে। জোট নেতারা বললেন আমরা এখন থেকে প্রতি 2 মাস অন্তর বৈঠকে বসবো। কি মনে হচ্ছে নিয়মিত বৈঠকের বার্তা দিয়ে বিরোধীরা হাওয়া তৈরির চেষ্টা করছে? কিন্তু রাজনীতিতে 2 মাস মানে অনন্তকাল। এখন জুনের চড়া গরম, আর পরের বৈঠক যখন হবে ততদিনে অগাস্টের বর্ষা। দেশের রাজনীতিকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। এই ঢিমে তাদের রাজনীতি দিয়ে কি 24 ঘন্টার নির্বাচনী মেশিনারি নরেন্দ্র মোদী আর বিজেপিকে টেক্কা দেওয়া সম্ভব? রাজনীতিতে একটা বহুল প্রচলিত তত্ত্ব আছে, এবার শুভেন্দু অধিকারীর গাড়ি বহর লক্ষ্য করে জনতার ধাওয়া। নিরাপত্তা কর্মীদের অবস্থা শোচনীয়, যেন হিমশিম খাচ্ছেন শুভেন্দুর নিরাপত্তা দিতে। রাজ্য রাজনীতিতে উত্তেজনার মধ্যেই আজ নন্দীগ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে ধরে উত্তাল জনতা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধ জনতার স্লোগান, তীব্র প্রতিবাদ আর নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ার চেষ্টা। ঘটনাস্থলে সৃষ্টি হয় রণক্ষেত্রের মতো পরিবেশ। নিরাপত্তা রক্ষীরা বেসামাল হয়ে হাজারো মানুষের রোষ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ ও সিকিউরিটি বাহিনী। শুভেন্দুকে ঘিরে তৈরি করা হয় মানব বলয়, কিন্তু জনতার ক্ষোভ যেন থামছেই না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও দেখা দিল চরম উত্তেজনা। বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিজেরই নির্বাচনী এলাকা নন্দীগ্রাম আজ ক্ষোভে ফেটে পড়েছে। জনতার অভিযোগ, দিনের পর দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন শুভেন্দু। সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে বারবার অবমাননাকর মন্তব্য করছেন। ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই শুভেন্দু অধিকারীর এমন উদ্ভট কর্মকাণ্ডের ফলে এখন নিজের দেশের হিন্দুরাও অতিষ্ঠ এর ওপর। এটা নন্দীগ্রামের গুন্ডা, বিজেপি সেই গুন্ডাটা কই ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। এই ভাষণ শুধু রাজনৈতিক নয়, এটি একটা সম্প্রদায়ের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। আর এবার সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে রাস্তায়। নন্দীগ্রামের জনতা বলছে শুভেন্দুকে যেখানে পাবো ছিঁড়ে খাবো। এই প্রতিক্রিয়া কি কেবল জনতার আবেগ, নাকি এটাই সংখ্যালঘুদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বাস্তব বহিঃপ্রকাশ? সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু। প্রশ্ন হচ্ছে, কেন শুভেন্দুর বিরুদ্ধে এমন বিস্ফোরণ? এটা কি শুধুই জনতার স্বতঃস্ফূর্ত রাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক বার্তা? নন্দীগ্রামের মানুষ আজ প্রশ্ন ছুটছে, এই কি তবে বিভাজনের রাজনীতির পরিণাম? শুভেন্দু অধিকারী ত্রাণ ফিরিয়ে দিলেন গ্রামবাসীদের একাংশ। কথা বলতে না পারায় ক্ষোভে ত্রাণ ফেরত। ডান্ডার বাড়ি মারছে। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি, সেটা আগে ওনাকে ঠিক করতে বলুন।
কে বলেছে? শুভেন্দু বলেছে? ওটা 1 নম্বর চোরের বাচ্চা, 1 নম্বর চোর। ওর বাপ চোর আর ও বি চোর। লাইট নিভিয়া দিনের বেলা লোড শিটিং করে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। Guys, এই বিষয়গুলো দেখে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।